আপন পাঠশালায় আপনাকে স্বাগতম। লার্ন অ্যান্ড গ্রো। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাংলাদেশের বিশাল ভৌগোলিক কাঠামো, যোগাযোগ ব্যবস্থা আর অপরূপ প্রকৃতির ভেতর দিয়ে একটা দারুণ ভার্চুয়াল জার্নি বা বলা যায় একরকম বিশ্লেষণমূলক যাত্রায় বের হব। এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ বনভূমি সবকিছুই খুব সহজে এবং একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আজ জেনে নেওয়া যাক। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে মূলত 4টা ধাপে আমরা এগোব। প্রথমে যাতায়াত ব্যবস্থা, এরপর সবুজ বনভূমি, তারপর প্রাকৃতিক পর্যটন এবং সবশেষে এই প্রকৃতির সংরক্ষণের গুরুত্ব। তো চলুন প্রথমেই শুরু করা যাক আমাদের যাতায়াত এবং নেভিগেশন ব্যবস্থা দিয়ে। একটা দেশের চাকা মূলত 4টা পিলারের ওপর ঘোরে। প্রতিদিনের দ্রুত যাতায়াতের জন্য আমাদের প্রধান ভরসা হচ্ছে সড়কপথ। এরপর আসে রেলপথ, যা কিনা তুলনামূলক অনেক বেশি নিরাপদ আর বেশ জনপ্রিয়ও বটে। অন্যদিকে মালামাল বা পণ্য পরিবহনের কথা ভাবলে নৌপথের চেয়ে সাশ্রয়ী আর কিছু নেই। আর দেশের ভেতরে চটজলদি কোথাও পৌঁছানো বা আন্তর্জাতিক ভ্রমণের জন্য আকাশপথ তো আছেই। আর এই পুরো যোগাযোগ ব্যবস্থাকে একদম জাদুর মতো বদলে দিয়েছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এখন খুব সহজেই যে কোনো গাড়ির লোকেশন ট্র্যাক করতে পারি, শহরের বিশাল ট্রাফিক জ্যাম কন্ট্রোল করতে পারি, এমনকি গন্তব্যে পৌঁছাতে ঠিক কতক্ষণ লাগবে সেটাও কিন্তু আগেভাগে জেনে যাওয়া যায়। একেবারে গেম চেঞ্জের একটা ব্যাপার, তাই না? যোগাযোগ ব্যবস্থা থেকে এবার একটু প্রকৃতির দিকে নজর দেয়া যাক। আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় সবুজ বনভূমি। এখানকার দৃশ্যগত বৈপরীত্য বা কন্ট্রাস্টটা আসলেই বেশ চমৎকার। একটু খেয়াল করলেই দেখা যায় একদিকে আছে উঁচু পাহাড়ি এলাকার ক্রান্তীয় চিরসবুজ বন, অন্যদিকে সমতলের পাতাঝরা বন, আবার লবণাক্ত পানির ম্যানগ্রোভ বন আর মিঠা পানির জলাবন। সব মিলিয়ে প্রকৃতির কি অদ্ভুত এক বৈচিত্র্য। পাহাড়ি অঞ্চলের চিরসবুজ বন আর সমতলের পাতাঝরা বনের পার্থক্যটা কিন্তু একেবারে স্পষ্ট। চিরসবুজ বনে সারা বছরই গাছে পাতা থাকে, কিন্তু পাতাঝরা বন, যাকে আমরা মূলত শালবন হিসেবেই বেশি চিনি, সেখানে শীতকাল এলে গাছের পাতা পুরোপুরি ঝরে যায়। সবচেয়ে দারুণ তথ্য হচ্ছে এই বনের প্রায় ৫৫% গাছই কিন্তু শাল গাছ। কোন বনাঞ্চলে ঠিক কী ধরনের গাছ থাকে সেটা জানাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। পাহাড়ি চিরসবুজ বনে যেমন গর্জন, চাপালিশ বা তেলসুরের মতো গাছ জন্মায়, তেমনি আবার দেশের মধ্যাঞ্চলের পাতাঝরা বনে শালগাছের পাশাপাশি করই, শেওড়া বা বহেরা গাছ বেশি দেখা যায়। আর পানির ওপর নির্ভরশীল বনগুলোর কথা তো না বললেই নয়। লবণাক্ত জোয়ারের পানির সাথে টিকে থাকার জন্য ম্যানগ্রোভ বা সুন্দরবনের গাছগুলোর আছে অদ্ভুত সব শ্বাসমূল এবং ঠেসমূল। আর ঠিক এখানেই রাজত্ব করে আমাদের পৃথিবীখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। অন্যদিকে সিলেটের রাতারগুলের মতো মিঠা পানির জলাবনগুলো বর্ষাকালে একদম কানায় কানায় পানিতে ভরে যায়। আক্ষরিক অর্থেই এক জলজ রাজত্ব। বনভূমি নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন প্রাকৃতিক পর্যটন গন্তব্যগুলো একটু ঘুরে দেখা যাক। দেশের ভূপ্রকৃতির যে কতটা বৈচিত্র্যময় তা এখান থেকেই বোঝা যায়। একদিকে কক্সবাজারের বিশাল বালুময় সমুদ্র সৈকত দিগন্তে মিশেছে, আর তার ঠিক পাশেই রয়েছে সিলেটের সবুজে ঘেরা পাহাড় থেকে নেমে আসা মাধবকুণ্ডের মতো দারুণ সব জলপ্রপাত। একেবারে নিখুঁত এক যুগলবন্দি। এখানে কক্সবাজারের বিশালতার বিষয়টা একটু ভেবে দেখার মতো। ১২০ কিলোমিটার লম্বা একটা একটানা প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। চিন্তা করা যায়, এই বিশালত্বই কিন্তু একে পুরো বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকতের মর্যাদা এনে দিয়েছে। এবার আসি কুয়াকাটা আর বান্দরবনের কথায়। সাগরকন্যা কুয়াকাটার সবচেয়ে দারুণ দিকটা হচ্ছে একই সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। এরকম অভিজ্ঞতা আসলেই বিরল। অন্যদিকে বান্দরবন পর্যটকদের মুগ্ধ করে তার সবুজে ঘেরা পাহাড়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর চমৎকার সাংস্কৃতিক বৈচিত্র্য আর নীলগিরি বা শৈলপ্রপাতের মতো চোখ জুড়ানো সব সৌন্দর্যের ডালি সাজিয়ে। অঞ্চলভেদে আরও কিছু সুনির্দিষ্ট তথ্য জানা যাক। যেমন ধরুন, সুন্দরবনের ইকো ট্যুরিজম, হিরন পয়েন্ট বা বন্যপ্রাণী দেখার অ্যাডভেঞ্চার, এগুলো পর্যটকদের ভীষণ টানে। আবার সিলেটের চা বাগান, জাফলং কিংবা সাদা পাথরের নৈসর্গিক সৌন্দর্য, এসবের আকর্ষণও কিন্তু কোনো অংশে কম নয়। এবার আসি আজকের আলোচনার সবচেয়ে জরুরি এবং
শেষ অংশে পরিবেশ সংরক্ষণ এবং এর অর্থনৈতিক প্রভাব। 17%। হ্যাঁ, সংখ্যাটা আসলেই বেশ উদ্বেগজনক। বর্তমানে আমাদের দেশের মোট বনভূমির পরিমাণ দাঁড়িয়েছে মাত্র এই 17%। কেন এটা উদ্বেগজনক? কারণ একটি দেশের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে বনভূমির পরিমাণ ন্যূনতম 25% হওয়াটা একদম বাধ্যতামূলক। অর্থাৎ আমাদের এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে বনভূমির ভূমিকা আসলে কতটা অপরিহার্য তা বলে শেষ করা যাবে না। এগুলো শুধু যে কাঁচামাল দেয় তা নয়, জলবায়ুর ভারসাম্য ধরে রাখে। আর সবচেয়ে বড় কথা হলো, ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় অঞ্চলে এই বনভূমিগুলোই একটা বিশাল সবুজ ঢাল বা গ্রিন বেল্ট হিসেবে বুক পেতে দেয়। তো এই বিপজ্জনক ঘাটতি মেটাতে আমাদের ঠিক কী করতে হবে? এর জন্য এখনই কিছু জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। ব্যাপকভাবে বৃক্ষরোপণ তো করতেই হবে, সেই সাথে অবৈধভাবে গাছ কাটা কঠোর হাতে দমন করতে হবে। আর বনভূমি দখল করে শিল্প কারখানা বা কৃষিকাজ করার যে আগ্রাসী প্রবণতা, সেটাকে আক্ষরিক অর্থেই এখনই রুখে দিতে হবে। এটা সত্যি যে পর্যটন শিল্প অর্থনীতিতে প্রচুর বৈদেশিক মুদ্রা আর কর্মসংস্থান যোগ করছে, কিন্তু এখানে একটা বিশাল সতর্কবার্তাও আছে। পর্যটনের প্রসারের সাথে সাথে যত্রতত্র অপরিকল্পিত স্থাপনা বানানো আর যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করার কাজগুলো যদি এখনই বন্ধ না করা হয়, তাহলে পুরো ইকোসিস্টেমটাই হুমকির মুখে পড়বে। বনভূমির এই বর্তমান ঘাটতি এবং দূষণের যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম, তা মাথায় রেখে আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। আগামী প্রজন্মের জন্য আমাদের এই অমূল্য প্রাকৃতিক আর অর্থনৈতিক বিষয়গুলোকে টিকিয়ে রাখতে ঠিক কি সুনির্দিষ্ট এবং কঠোর সিদ্ধান্ত আজকেই নিতে হবে? আপন পাঠশালায় আপনাকে স্বাগতম। আরও আছে লার্ন অ্যান্ড গ্রো। ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন।